কোনো একক দেশের পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধির জন্য মালদ্বীপের সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ রয়েছে। গতকাল বিকেলে দেশটির জাতীয় সংসদ পিপলস মজলিসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বারবার হত্যা চেষ্টার পরও গেল এক দশকে দেশকে উন্নয়নশীলের কাতারে নেওয়া তার জন্য বড় পাওয়া বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বিকেলে দেশটির জাতীয় সংসদ পিপলস মজলিসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির স্পিকার মোহাম্মদ নাশিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের পার্লামেন্টে। সংসদের প্রবেশমুখে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি। দেশটির সংসদের পক্ষ থেকে এ সময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে নৌকার একটি চিত্রকর্ম উপহার হিসেবে তুলে দেন স্পিকার মোহাম্মদ নাশিদ। পিপলস মজলিসে দেশের স্বাধিকারের আন্দোলন ও পরবর্তীতে তার সংগ্রামের গল্প তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বারবার হত্যা চেষ্টা করলেও দেশ সেবার ব্রত থেকে কখনো সরে আসেননি তিনি। It is my greatest satisfaction that today Bangladesh has won acclaim for establishing democracy and pluralism. In continuation of our development journey, we have to transform Bangladesh into a middle-income country by 2021. কোনো একক দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে দেশটির সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে সুযোগ নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। Bangladesh is thriving with possibilities and potentials. We hope Bangladesh and Maldives would tap the complementarities. Our warm and friendly relations will further be consolidated. এছাড়া আগামীতে দুই দেশের সম্পর্ক বাণিজ্যিক ও অন্যান্য খাতেও আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। Long live Bangladesh Maldives friendship. দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে মালদ্বীপের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করার আগ্রহ দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে প্রথমবার দ্বিপক্ষীয় সফরে গিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে বৈঠকের পর দুদেশের মধ্যে 3টি সমঝোতা ও চুক্তি সই হয়। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেবে মালদ্বীপ। এছাড়া মালদ্বীপের নাগরিকদের ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণের বিষয়সহ সরাসরি আরও ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় উদ্যোগে মালদ্বীপে গিয়ে সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছান। সেখানকার জামহুরি মাইডান মালেতে সামরিক কায়দায় প্রধানমন্ত্রীকে সালাম জানান প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। রীতি অনুযায়ী বাজানো হয় দু দেশের জাতীয় সঙ্গীত, ছিল গান স্যালুটের আয়োজনও। বর্ণাঢ্য এই অভ্যর্থনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা উপভোগ করেন ইব্রাহিম সোলি ও শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পরিদর্শন বইতে স্বাক্ষরের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। পরে আনুষ্ঠানিক বৈঠকে দু দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট সোলি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতায় সই করে দু দেশ। পাশাপাশি যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে স্বাক্ষরিত হয় আরেকটি সমঝোতা। এছাড়া দ্বৈত করারোপ পরিহারের চুক্তিতেও সই করেছে ঢাকা মালে। দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে সৌহার্দ্যের নিদর্শন স্বরূপ এবারের সফরে দ্বীপ রাষ্ট্রটিকে 13টি সামরিক যান উপহার হিসেবেও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে দুই শীর্ষ নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। We acknowledge Bangladesh's significant contribution to Maldives in the areas of health, higher education, human resource development. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের বৈঠক ফলপ্রসূ। আগামীতে দেশটির সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার সুযোগ তুলে ধরেন তিনি। জানান, বাংলাদেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবেন মালদ্বীপের নাগরিকরা। Its growing manufacturing capacity, Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive price.
এছাড়া দেশটিতে অবৈধভাবে অভিবাসী হওয়া বাংলাদেশিদের বিষয়েও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। Honorable Ministers of Bangladesh, দেবাশিস রায়, সময় সংবাদ। esteemed members. আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্ত পূরণ করলেও 1.5 যুগ ধরে সিটি কর্পোরেশনের দাবি পূরণ হয়নি বগুড়াবাসীর। নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ মানুষ। ভৌগোলিক তাৎপর্য থেকে শিল্প বাণিজ্যের প্রসার সব মিলিয়ে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার উপযুক্ত সময় মনে করছেন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। বগুড়া থেকে জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। পাখির চোখে বগুড়াকে দেখলে মনে হতে পারে কোনো বিভাগীয় নগরী। করতোয়ার কোল ঘেঁষে গড়ে ওঠা পুঞ্জবর্ধন কালের বিবর্তনে পরিপূর্ণ এক নগরী। বেড়েছে মানুষ, পাল্লা দিয়ে বেড়েছে বসতি আর শিল্প বাণিজ্য। বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী ধাপে উন্নীত করতে বহুমুখী পরিকল্পনা নিচ্ছে সরকার। সেই পরিকল্পনায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বগুড়া। 69.56 বর্গ কিলোমিটার আয়তন, 8 লক্ষ বাসিন্দা আর 20 কোটি টাকার রাজস্ব নিয়ে বহু আগেই সিটি কর্পোরেশনের শর্ত পূরণ করেছে 200 বছরের পুরনো এই জেলা শহর। তাই শহরটিকে সিটি কর্পোরেশন ঘোষণার এখনই উপযুক্ত সময় বলছেন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা। উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে এটাকে অতি সত্বর সিটি কর্পোরেশন করা দরকার। সিটি কর্পোরেশনটা আমাদের অনেক আগেই হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। পৌরসভার বর্তমান ওয়ার্ড 21টি। একটি পৌরসভার বরাদ্দ দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন মেয়র। প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিশেষ বরাদ্দের আর্জিও পাঠানো হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। এটা আমাদের 21টি পৌরসভার সমান, কিন্তু আমরা বরাদ্দ পাই 1টি পৌরসভার। এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাখিলকৃত একটি স্মারকলিপি, যেখানে বগুড়াকে বিশেষায়িত পৌরসভা হিসেবে ঘোষণার জন্য দেওয়া হয়েছিল। বগুড়ার উন্নয়নে কাজ করছে সরকার। বগুড়াবাসীর প্রাণের চাওয়া পূরণে আশাবাদী সরকার দলীয় এই নেতা। আগামীতে আল্লাহ যদি সুযোগ আছে, আমরাও চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি এই ব্যবসায় আন্তরিক হবেন বলে আমি আশা করি। রাজধানীর সঙ্গে যোগাযোগে বগুড়ার সড়ক পথ ব্যবহার করে উত্তরাঞ্চলের 10টি জেলা। এবার রাজনৈতিক, ব্যবসায়িক থেকে সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সবার একটাই চাওয়া, প্রাণের শহর বগুড়াকে করা হোক সিটি কর্পোরেশন। সাতমাথা থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। খেলার খবর, নির্বাচনের 2 মাস পর কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে বিসিবি। আজ বোর্ড সভায় মূল এজেন্ডা থাকবে নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এবারের সভায় আলোচনার শীর্ষে নতুন মেয়াদে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নির্ধারণ, এছাড়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের ব্যাপারেও আলোচনা হবে। অক্টোবরে নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদ পাওয়া গেলেও এখনও কমিটি ঘোষণা করতে পারেনি ক্রিকেট বোর্ড। মেয়াদ শেষ হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আগের কমিটি দিয়েই চলছিল সব কার্যক্রম। এতদিন স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তা সেভাবে টের পায়নি বিসিবি। তবে আকরাম খানের ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছাড়ার ঘোষণার পর বেড়েছে তৎপরতা। নির্বাচনের পর দ্বিতীয় সভায় বসতে যাচ্ছে নতুন পরিচালনা পর্ষদ। নিশ্চিতভাবেই যার মূল আলোচ্য বিষয় কমিটি বন্টন। স্ট্যান্ডিং কমিটিগুলো ফর্ম করার একটা বিষয় রয়েছে, সেগুলো হয়তো চূড়ান্ত করতে পারবো বলে আশা করি। অ্যাটলিস্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো। দীর্ঘদিন ধরে বোর্ড মিটিং এর এজেন্ডায় থাকছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। তবে পূর্বাচলের এই মেগা প্রকল্পের জন্য এখনো পরামর্শক প্রতিষ্ঠানই চূড়ান্ত করতে পারেনি বিসিবি। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে যে আমাদের পরিকল্পনা রয়েছে, সেটার কিছু বিষয় বোর্ডে আসবে এবং সেই যে আমাদের যে নেক্সট কোর্স অফ অ্যাকশন, যেটা হচ্ছে যে আমাদের কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট, সেটার ব্যাপারে আমরা বোর্ড থেকে কিছু ডিরেক্টিভের নেওয়া হবে বোর্ড থেকে। দিনক্ষণ ঠিকঠাক হলেও আলোচনায় থাকবে 27 ডিসেম্বরের প্লেয়ার্স ড্রাফট সহ বিপিএল এর নানা বিষয়। আমাদের আউটসাইড ড্রাফট 3 জন করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ফরেন প্লেয়ার্স নেওয়ার একটা সুযোগ রয়েছে। সো কাদের সাথে কি কন্ট্রাক্ট হচ্ছে বা কি ধরনের কারা আসছেন, সেই বিষয়গুলো আমরা আসলে আমাদের যে নির্ধারিত যে ড্রাফটের জন্য যে সময় নির্ধারণ করা আছে 27 তারিখ, তার হয়তো আগে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটের কথা। আর অন্যান্য এর বাইরে যে ডোমেস্টিক আমাদের যে ড্রাফটে যে প্লেয়ার্স যারা থাকবে ইন্টারন্যাশনাল রিক্রুট, তাদেরটা আমরা বুঝতে পারবো যে কারা থাকে এবং কারা আবার ড্রাফট থেকে উইথড্র করে। পিএসএল এর কারণে টার্গেটে থাকা অনেক বিদেশি ক্রিকেটারকেই পাওয়া যাচ্ছে না এবার। তবে দেশি তারকাদের সঙ্গে চুক্তি মোটামুটি পাকাপাকি করে ফেলেছে 6 ফ্র্যাঞ্চাইজি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
পহেলা জানুয়ারি বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। গতকাল সকালে রাজধানীর মাতুয়াইলে নতুন বই ছাপার কাজ পরিদর্শন শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫% বই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। এদিকে আগামী ৩০ ডিসেম্বর শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দেওয়ার উৎসবের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। কোভিড-১৯-এর কারণে চলতি বছর হয়নি বই উৎসব। নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এবার কি হবে বই উৎসব? এমন আলোচনার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের বিভিন্ন ছাপাখানায় বই ছাপানোর অগ্রগতি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। কাজেই সেই বিতরণের শিডিউলের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের শিক্ষার্থীরা সবাই সময় মতো হাতে বই পেয়ে যাবে। আর ৩১ ডিসেম্বরের মধ্যেই ৯৫% বই পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। আমাদের 95%-এর বেশি বই আমাদের ১ তারিখের আগে ৩১শে ডিসেম্বর স্কুলে স্কুলে পৌঁছে যাবে আমাদের বই। বাকি যে ৪ থেকে ৫% সেইটাও ৭ তারিখের মধ্যে পৌঁছে যাবে। এবং আমরা যেভাবে যেই শিডিউলের শিক্ষার্থীদেরকে দেয়া হবে তাতে যার যখন পাবার একদম ঠিক সময় মতো সবাই পেয়ে যাবে, কেউ দেরিতে পাবে না। মন্ত্রী জানান, আগামী মার্চ পর্যন্ত সীমিত আকারে চলবে ক্লাস। আর অমিক্রন পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান কখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মা মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। পৌষের কনকনে শীতেও সাপ্তাহিক ছুটির দিনে রূপালী ইলিশ ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, জেনিফার, এই শীতের সকালে যেন ইলিশের মেলা বসেছে এবং আপনাকে যদি দেখাতে পারি যে এই পদ্মা তীরের যে আড়তটি রয়েছে সেখানে রূপালী ইলিশগুলো কিন্তু চমৎকার করে পসরা সাজিয়ে রাখা হয়েছে এবং এখানকার যে ২৯টি আড়ত, সে আড়তের পাশাপাশি কিন্তু খোলা মাঠে আপনারা দেখছেন যে এখানকার বিক্রেতারা ইলিশ বেচা কিনা নিয়ে ধুম ব্যস্ত এবং এখানে কিন্তু আজকে আগুন দামে ইলিশ বিক্রি হচ্ছে এবং যে এই বড়দিনের যে প্রভাবটি পড়েছে এখানে তারা বলছেন এবং বড় ইলিশের দাম কিন্তু ১৮ টাকা কেজি পর্যন্ত হাঁকা হচ্ছে, ১৮০০ টাকা কেজি পর্যন্ত হাঁকা হচ্ছে প্রতি কেজি বড় ইলিশ। এবং আপনারা দেখছেন যে ছোট আকারে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু ১ কেজি ওজনের ইলিশ ১৩০০ টাকা এবং এরপরে যেগুলো ৯০০ গ্রাম রয়েছে বা ৮৫০ গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু ১১০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। এবং এই ইলিশের এই আগুন দামের কারণে কিন্তু অনেক ক্রেতাই ক্ষুব্ধ এবং বিভিন্ন অঞ্চল থেকে আজকে আমরা লক্ষ্য করছি যে শত শত ক্রেতা এসছে ইলিশের স্বাদ গ্রহণ করবার জন্য, কিন্তু এই বেশি দামের কারণে কিন্তু তারা অনেকেই ইলিশ না কিনে ফিরে যাচ্ছেন। এবং এখানকার একজন ইলিশ বিক্রেতা আকাশ দাস, আমরা তার কাছে জানতে চাইবো যে ইলিশের আজকে কি অবস্থা বাজারের, একটু যদি বলতেন আমাদের। আজকে বন্দর বাজার হিসাবে ইলিশ মাছের দাম অনেক বেশি। আপনার ১.৫ কেজি ওজনের মাছ ১৬ থেকে ১৭০০ টাকা কেজি বিক্রি হইতেছে। আর আপনার কেজির নিচে যেটা ওটা আপনার বিক্রি হইতেছে ১১০০ টাকা কেজি। আর যেটা কেজি সাইজ ওটা বিক্রি হইতেছে ১৩০০ টাকা কেজি। এটা হলো পদ্মার তাজা ইলিশের রেট, আজকের বাজারের রেট। কিন্তু দাম বেড়ে গেল কেন? দাম বেড়ে যাওয়ার কারণ আজকে শুক্রবার এবং কালকে বড়দিনের বন্ধ, এই কারণে দামটা বেশি মাছের। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে ইলিশের বাজার দর এবং এখানকার যে এই জেলা মৎস্য অফিসের যে পরিসংখ্যান সেটি হচ্ছে ১০,০৬৪ জন নিবন্ধিত জেলে আছে এবং এর অধিকাংশই কিন্তু এই ইলিশ শিকারের সঙ্গে জড়িত। কিন্তু শীত এবং নানা রকম চ্যালেঞ্জের কারণে কিন্তু পদ্মায় পর্যাপ্ত ইলিশ মিলছে না বলে তারা দাবি করছেন এবং এই যে পদ্মা তীরের হাট কিন্তু
শুধু পদ্মার ইলিশ নয়, আমরা লক্ষ্য করছি যে উপকূলীয় বিভিন্ন জেলার ইলিশেও কিন্তু সয়লাভ হচ্ছে এবং অনেক ক্রেতা কিন্তু দাবি করছেন যে তাদের পদ্মার ইলিশ বলে কিন্তু উপকূলের ইলিশ গছিয়ে দেওয়া হচ্ছে এবং এরকম নানা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এইখানে ক্রেতারা আসছেন এবং নানা রকম আশা নিয়ে আসছেন, কিন্তু তারা যে এই তাজা ইলিশ নিতে এসে যে অতিরিক্ত দাম এবং এরকম নানা রকম যে উপকূলীয় ইলিশের যে দাপট, এইসব কারণে কিন্তু তারা অনেকটা ক্ষুব্ধ হচ্ছেন এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এই পদ্মায় যে কারেন্ট জালের প্রভাব শুধু পদ্মা নয়, আশপাশের যে নদীগুলো আছে সবখানে কিন্তু কারেন্ট জালের দাপট চলছে এবং এই জেলায় যে কারেন্ট জাল অবৈধভাবে উৎপাদন হচ্ছে সেটি কিন্তু ব্যাপকভাবে, এবং সেই কারেন্ট জালের কারণে কিন্তু ইলিশের উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু ঝাটকা ইলিশ শিকারের ঘটনা ঘটছে। কিছু কিছু বিচ্ছিন্নভাবে ঝাটকা ইলিশ যারা ধরছে তাদেরকে না ধরে ঝাটকা ইলিশ জব্দ করা হলেও কিন্তু এর যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি লক্ষ্য করা যায় না। এখানে আগামী 30শে জুন পর্যন্ত কিন্তু ঝাটকা ইলিশ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরে প্রতিদিন কিন্তু ঝাটকা নিধন হচ্ছে এবং এখানকার মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড, নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে যথাযথ ভূমিকা রাখতে পারছেন না বলে কিন্তু এখানকার প্রকৃত জেলেরা দাবি করেছেন। তারা বলছেন ফ্ল্যাট ও প্লট কিনে কেউ যেন প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল দুপুরে রিহাব ফেয়ার 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ড্যাপের খসড়া নীতিমালা নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত বলে জানান রিহাব সভাপতি। সব পক্ষের স্বার্থ রক্ষা করে ড্যাপ বাস্তবায়ন করা হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। অন্তত 2 কোটি মানুষের ঢাকার গায়ে অপরিকল্পিত নগরীর তকমা, যত্রতত্র ভবন। দেরিতে হলেও ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে সেই খসড়া চূড়ান্ত করার আগে একাধিক বৈঠকে আবাসন ব্যবসায়ী আর নীতি নির্ধারকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ড্যাপ। আবাসন ব্যবসায় ক্ষতি হয় এমন কিছু না করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমি অনুরোধ করবো আপনারা এফবিসিসিআইকে সম্পৃক্ত করেন আপনাদের এগুলির সাথে। আমাদের সবার স্বার্থের জন্য আমাদের সবাই মিলে একত্রে কাজ করতে হবে। আমরা ড্যাবের বিরুদ্ধে না, অবশ্যই আমরা সরকারকে সমর্থন করি এবং সমর্থন করে যাব, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানান রাজুক চেয়ারম্যান। সকল কিছু নিয়ে একটি ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আনবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আপনাদের মতামতকে অবশ্যই জবাব দেবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। ড্যাব যেভাবে আগাচ্ছে তাতে তাদের কাজ করতে অসুবিধা হবে। তাদের কাজ করতে অসুবিধা হওয়া মানে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জায়গাটায় কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে। তো সেই জন্য আমাদের যত কিছুই করা হবে এই সবগুলোও আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনব্যাপী রিহাব ফেয়ারে এবার অংশ নিচ্ছে 220টি স্টল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে আবাসনের এই মেলা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি কার্যক্রম। এতে বন্দরের পণ্যাগারে জায়গার সংকট দেখা দেওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। এতে বন্দর দিয়ে বেড়েছে আমদানি কার্যক্রম। তবে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরে পণ্যাগারে দেখা দিয়েছে জায়গা সংকট। 10 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করেও ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে লোকসানের পাশাপাশি পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন কার্যক্রম। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের অবকাঠামো বাড়াতে জায়গা অধিগ্রহণ সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জায়গা স্বল্পতার কারণে এখানে দিনের পর দিন ট্রাকগুলো মার খাচ্ছে, রেল এসেও মার খাচ্ছে। 10 দিন 12 দিন যখন গাড়িগুলো দাঁড়ায় থাকছে, আমাদের বাংলাদেশের শিল্প কলকারখানা এরা ব্যাহত হচ্ছে, এরা মানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যদি বেনাপোল বন্দরে শুধুমাত্র জায়গা বাড়ানো যেত, বন্দরকে এক্সপান্ড করানো যেত, মাল ধরার জায়গা রাখা যেত, তাহলে এখানে রাজস্ব অনেক বাড়ত।
আমদানি রপ্তানি বাণিজ্য যাতে আরও গতিশীলতা বৃদ্ধি পায় সেই লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে এবং আরও শেড ইয়ার্ড নির্মাণের কার্যক্রম প্রক্রিয়া। আগামী 31 ডিসেম্বর জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন লিগে অংশ নেবে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি। এই উপলক্ষে অনুশীলন করছেন একাডেমির খেলোয়াড়রা। অনুশীলনের খবর জানাতে রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি মাঠে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল, এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও একদম সীমান্তবর্তী উপজেলা রানীশংকৈলে। এখানে আমরা প্রতিদিন যেই জিনিসটি লক্ষ্য করি তারা হচ্ছে এখানকার যে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি রয়েছে তারা কিন্তু নিয়মিত অনুশীলন করেন এই ফুটবলে। তবে আমরা একটু বলতে পারি যে এই যে ফুটবল দলটি, এই ফুটবল দলের কিন্তু তাদের অনেক দূর এগিয়ে গেছে আমরা যতটুকু জেনেছি, এবং এখানকার যারা প্রতিষ্ঠাতা রয়েছেন এবং কোচ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে জিনিসটি আমাকে জানিয়েছেন, তারা বলছেন যে জাতীয় দলে এই দল থেকে তারা এখন কিন্তু 3 জন খেলছেন, বিকেএসপিতে 8 জন ভর্তি আছে এবং বাংলাদেশ আনসার একাডেমিতে 3 জন বর্তমানে খেলছে। এখানকার মোট যে খেলোয়াড় রয়েছে নারী, তাদের সংখ্যা হচ্ছে 150। আর আমরা যে জিনিসটি আরো জেনেছি সেটি হচ্ছে যে 8 জন খেলেছেন বিভিন্ন দেশে, তা হচ্ছে হলো ভারত, হংকং, নেপাল এবং ভুটান। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির যে এই খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু সত্যিকার অর্থে ভালো খেলেন বলেই তারা এত দূর যেতে পেরেছেন। তবে আমাদের কাছে যে জিনিসটি বলছেন যে সেটি হচ্ছে তাদের কিছু সীমাবদ্ধতা এবং তাদের যে আর্থিক সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এই দলটি একদিন হয়তো আরো ভালো জায়গায় যাবেন বলে আমাদেরকে এখানকার যারা এই খেলোয়াড়ের সাথে জড়িত রয়েছে তারা জানিয়েছেন। আমরা এমন একজনের সাথে কথা বলবো যে আসলে ঠাকুরগাঁয়ের যে এই ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, তার সাথে যে আসলে আপনি একটু বলবেন আমাদেরকে যে বর্তমানে এই দলটির কি অবস্থা এবং তারা কতটুকু ভালো পারফরমেন্স করছে। এবং আপনি বলছিলেন যে এই সামনে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের যে খেলা অংশগ্রহণ করবে আগামী 31 তারিখে, তো সেই জায়গা থেকে কি আপনারা কতদূর প্রস্তুতি নিয়েছেন সেটা একটু যদি বলবেন। ধন্যবাদ সবাই টেলিভিশনকে আজকে এই সুন্দর সকালে, এবং আজকের দিনটি খুব সুন্দর অতিবাহিত হোক সবার জন্য। শুরুতেই আমি যেটা বলতে চাই সবাই টেলিভিশনের মাধ্যমে যে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি 2014 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি যে সাফল্য অর্জন করেছে এটি মেয়েদের অদম্য ইচ্ছার কারণে এবং আমাদের অভিভাবকদের সহযোগিতার কারণে এবং স্থানীয় আমাদের যারা আছেন তাদের সহযোগিতার কারণে। আমি বলতে চাই যে আজকে আমাদের একাডেমির অনেক বেশি সাফল্য। এই গতকাল অনূর্ধ্ব-19 মহিলা নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির 3 জন খেলোয়াড় এই দলে অন্তর্ভুক্ত ছিল। এবং আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে আমাদের যে অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, সেখানে আমাদের স্বপ্না রানী যে চেঞ্জিং হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্বপ্না রানী খেলেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এই যে রাঙ্গাটুঙ্গি ফুটবল মহিলা একাডেমির যে খেলোয়াড়রা আছে তারা দিন দিন ভালো একটা জায়গায় তারা যাচ্ছেন এবং তাদের যে অনুশীলন নিয়মিত এবং খেলার যে মান সেটাকে ধরে রাখার জন্য প্রতিদিন কিন্তু এই মাঠেই তারা কিন্তু এই অনুশীলন চালিয়ে যান। এবং আমরা যেটি লক্ষ্য করেছি তারা ভোর থেকে এই অনুশীলন চালান এবং পরবর্তীতে আবার দুপুরের পর বিকালে তারা কিন্তু অনুশীলন করেন। এই অনুশীলনের মাধ্যমেই কিন্তু তারা ঠাকুরগাঁয়ের যে সুনাম সেই সুনাম অর্জন করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের সবশেষ। জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন লিগে অংশ নেবে ঠাকুরগাঁয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি। এ বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। নারী ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করায় ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ফুটবলারদের মনোনয়নে এশিয়ার বড় দলগুলোকে নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করতে সরকারের কাছে
আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। এদিকে বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যকে পুঁজি করে এবার মূল সাফ জয়ের লক্ষ্য আনাই মগিনী, রিপা, নীলাদের। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয়। বিজয়ের 50 বছর পূর্তিতে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই বাজিমাত বাংলার জয়িতাদের। পুরো আসরে দুরন্ত দুর্বার অপ্রতিরোধ্য মারিয়া মান্ডা বাহিনী। অপরাজিত থেকেই সাফল্যের চূড়ায় লাল সবুজ জার্সিধারীরা। শিরোপা জয়ের পর ফেডারেশন প্রাঙ্গণে নতুন দিনে অন্য আলোয় আলোকিত নারী ফুটবলাররা। এদিন বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে গল্প আর আড্ডায় মাতে আনাই মগিনী, রিপা, নীলারা। মুঠোফোনে আনন্দ ভাগাভাগি করে নেয় পরিবারের সঙ্গে। এ উচ্ছ্বাস সীমাহীন। সে মাঠে যেরকম উল্লাস করছে, এসে আমরা রুমে আর যার মতো হ্যাপি করছি, নাচছি, নাচ গান বক্স দিয়ে। প্রত্যেকটা বল আমি ক্রসিং করছি যে যেতে একটা না একটা হবে। আমার গোলটা ট্রাই করে প্রথম থেকে শুরু করছি, তো এটা লাস্ট পর্যায়ে আমার গোলটা হয়েছে। বয়সভিত্তিক নারী ফুটবলে নিয়মিত সাফল্য পাচ্ছে বাংলাদেশ। এবার সিনিয়র সাফেও শিরোপা জয় প্রত্যয়ী রিপা, নীলারা। আসলে গাড়ি থেকে আসার সময় সবাই নাচতে আসছে, আবার এখানে আসার পর বক্স ছেড়ে দিছে, আর সবাই আমাদের টিমে সবাই নাচছে। আমার বাপ মা অনেক খুশি হয়েছে, সবাই আমার বাপ মারে মিষ্টি দিচ্ছে, খাওয়াচ্ছে। আস্তে আস্তে আমরা আরও ইমপ্রুভ করব এবং সিনিয়র লেভেলেও আমরা ভালো করতে পারবো, এবং মূল যে সিনিয়র সাফ এবং এসএ গেমস, এশিয়ান কাপ, এগুলো কাপও আমরা আশা করি জিততে পারবো। এমন অর্জনের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেতে যাচ্ছে মেয়েরা। তবে এখানেই থেমে যাওয়া নয়, ছুটি দেওয়া হয়নি অনূর্ধ্ব-19 সাফ জয়ী দলকে। আগামী বছর আগস্টে ঢাকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-15 নারী সাফ নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছে নারী উইং। ভবিষ্যতের এমন নানা পরিকল্পনার কথা জানিয়ে এরই মধ্যে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে ফেডারেশন। মাননীয় প্রধানমন্ত্রীও মেয়েদেরকে ডাকবেন, সম্বর্ধনা দিবেন, সেটাই সবচেয়ে বড় গিফট। আমরা সেটা অ্যারেঞ্জ করারই ব্যবস্থা করতেছি। এছাড়াও আরও ছোট ছোট অনেক গিফট থাকবে, বাট এই মুহূর্তে সেটা কোনোটাই কংক্রিট না। গভর্নমেন্টের বাজেটে ফুটবলের জন্য বরাদ্দ থাকতে হবে। গভর্নমেন্টের বাজেটে যদি ফুটবলের জন্য বরাদ্দ না থাকে তাহলে এটা সম্ভব না ভালো কিছু করা। গোটা পৃথিবীতেই কিন্তু ফুটবল চলে সরকারের টাকায়। মেয়েদের ফুটবলে প্রাপ্তির খাতা আরো ভারী করতে চায় বাফুফে। একটা অন্য জায়গায় চলে যাবে। দীপু, সময় সংবাদ, ঢাকা। এবার বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ার সৌন্দর্য নিয়ে একটি প্রতিবেদন। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় 16 বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া। কখনো শাসকের সেন্টার, কখনো গির্জা, মসজিদ আর জাদুঘর হিসেবে, কখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে এই ইমারত। 86 বছর পর 2020 সালে আবারও মসজিদে রূপান্তরিত হয় আয়া সোফিয়া। তবে সব ধর্মের মানুষই যেতে পারে সেখানে, আর এই নির্মাণ শৈলীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। তুরস্ক থেকে ফিরে রাশেদ লিমনের রিপোর্ট। দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুল শহরের হায়া সোফিয়ার সামনে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই পথ ধরেই ভিতরে যাব এবং ভিতরে গিয়ে মসজিদটি যেমন দেখব, পাশাপাশি এর ইতিহাস এবং ঐতিহ্য, পুরো মসজিদের বিভিন্ন সময়কালে ঘটনাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সময়টা 532 থেকে 37 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন শাসকদের দরবার হিসেবে নির্মাণ করা হয় এই আয়া সোফিয়া। একাদশ শতাব্দীতে ক্যাথলিক খ্রিস্টানরা দখল করে আয়া সোফিয়াকে গির্জায় রূপান্তর করে। কালের ধারাবাহিকতায় 1453 সালে অটোমান সম্রাট ফাতেহ সুলতান কনস্টান্টিনোপল দখল করে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করে। এরপর দীর্ঘ সময় 481 বছর বাদে 1935 সালে তুরস্ক সরকার আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করে। 86 বছর পরে 2020 সালে আবারও মসজিদ হিসেবে প্রতিষ্ঠা পায় আয়া সোফিয়া। It's beautiful, you know, for Muslim, for brother, for everything. It's my first time in Istanbul and I'm really happy. Such a beautiful place. যদিও 1600 বছর বাদে এসেও এর নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারে এখানে। যেহেতু এটা গির্জা ছিল, স্বাভাবিকভাবেই আপনার রোমান কিছু প্রতীক, রোমান কিছু সাইন এখানে আছে। মিহরাবের উপরের দিকে যে ছোট গম্বুজটা, ওখানে সাদা কিছু আপনার পর্দা দেখা যাচ্ছে। এই সাদা পর্দাগুলো দিয়ে ওই চিত্রগুলো কিন্তু নামাজের জন্য এটাকে এখানে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো পরিবর্তন মসজিদ করার কারণে এটার কিন্তু আপনার মূলত এটা আরো সংরক্ষণ করা হয়েছে। কালে কালে আয়া সোফিয়ার ভিতরে যুক্ত হয় চোখ ধাঁধানো এমন ঝাড়বাতি, যা পর্যটকদের বাড়তি নজর কাটতে বাধ্য। সবকিছুর পরে সবার দৃষ্টিই কিন্তু একই জায়গায়, এই মসজিদের নির্মাণ শৈলী, যা কালের পর কাল, যুগের পর যুগ ধরে সম্ভ্রান্ত এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।